Hello friends, welcome back again to your channel Walk with me. Dear friends, আজকে আমরা গ্রামার সিরিজের ক্লাস নাম্বার 5 নিয়ে হাজির হয়ে গেছি। ক্লাস নাম্বার 4-এ আমাদের 5টা কনসেপ্ট হয়েছিল, আজকে আমরা কনসেপ্ট নাম্বার 6 থেকে স্টার্ট করব। তো অবশ্যই খাতা পেন নিয়ে সবাই রেডি হয়ে যাও, আমরা শুরু করতে চলেছি। ফ্রেন্ডস, এক্সামে কিন্তু গ্রামার একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যারা শুধুমাত্র দেখছো ভিডিওগুলো কিন্তু নোট করছো না দেখার সাথে সাথে, তাদের কিন্তু প্রবলেম আসতে পারে। সেই জন্য রিকোয়েস্ট আমি করছি তোমাদের, অবশ্যই তোমরা খাতাতে কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে নোট করো, এবং প্রত্যেকটা কনসেপ্টের আমি একটা দুটো করে এক্সাম্পল দেবো, সেগুলোও নোট করো। তো আশা করছি প্রথম যে তোমার 5টা কনসেপ্ট আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, এগুলো তোমাদের মনে আছে ভালো করে, তোমরা প্র্যাকটিসও করেছো। তো চলো নাম্বার 6, কনসেপ্ট নাম্বার 6 থেকে আমরা স্টার্ট করি আজকে। ফ্রেন্ডস, কনসেপ্ট নাম্বার 6-এ আমরা যে কনসেপ্টটা পড়তে চলেছি, এটা হলো কোঅর্ডিনেট কনজাংশনের প্যারালাল স্ট্রাকচারের ওপরে। এটা কি কোঅর্ডিনেট কনজাংশনের প্যারালাল স্ট্রাকচার? দেখো, কনজাংশন 4 ধরনের হয়। একটাকে বলে কোঅর্ডিনেট কনজাংশন, একটা সাবঅর্ডিনেট কনজাংশন, একটা কোরিলেটিভ কনজাংশন, আর কম্পাউন্ড কনজাংশন। ঠিক আছে, এবারে কনজাংশন সম্পর্কে আমি ডিটেলসে এখন বলতে যাব না, অনেক সময় লেগে যাবে। তাহলে আমরা যে কনসেপ্টটা শিখতে চলেছি, তার জন্য শুধুমাত্র আমাদের কোঅর্ডিনেট কনজাংশন লাগবে। বাকিগুলো সম্পর্কে এখন আমি বলবো না, হয়তো অন্য কোনো কনসেপ্টে আমি তোমাদের সেগুলো নিয়েও আলোচনা করব। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করছি কোঅর্ডিনেট কনজাংশনের একটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তার আগে কোঅর্ডিনেট এই যে কনজাংশনটা, এটা নিয়ে আমি দু একটা কথা বলে দিই। কোঅর্ডিনেট এই কনজাংশনটা 4 ধরনের হতে পারে। এবার নাম দেখে বুঝতে পারছো কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো। যে কনজাংশনগুলো তোমার ক্লজের ক্ষেত্রে এরা কোঅর্ডিনেট ক্লজ তৈরি করে, যে কনজাংশনগুলো সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে তাদের সাবঅর্ডিনেট কনজাংশন বলে, যেগুলো কোঅর্ডিনেট ক্লজ তৈরি করতে কাজে লাগে সেগুলো কোঅর্ডিনেট কনজাংশন। এবার সবসময় কি এরা ক্লজ তৈরি করে? ক্লজ তৈরি করার ক্ষেত্রে তো কনজাংশন আমরা বলবই, কিন্তু ক্লজ ছাড়াও এরা কিন্তু অন্য কাজও করে। দুটো ওয়ার্ডকে, দুটো ফ্রেজকেও কিন্তু অনেক সময় এরা তোমার জয়েন করে, কনজাংক্ট করে। ঠিক আছে, কন মানে টুগেদার, আর জাঙ্কড মানে হচ্ছে জয়েন, অর্থাৎ এরা জয়েন টুগেদার, এক জায়গায় জয়েন করে। ওকে, তাহলে চলো দেখা যাক কোঅর্ডিনেট এই কনজাংশনগুলো 4 ধরনের হয়, 4টে টাইপ আছে। একটাকে বলা হয় অল্টারনেটিভ, একটাকে বলে অ্যাডভার্সেটিভ, একটা হলো ইলেটিভ কনজাংশন, আর একটাকে বলা হয় কিউমিউলেটিভ। এবারে এদের অন্য নামও আছে, যেমন কিউমিউলেটিভ কনজাংশন কি আবার কপিউলেটিভ কনজাংশনও বলা হয়, অল্টারনেটিভ কনজাংশন যেটাকে ডিসজাংটিভ কনজাংশনও বলা হয়। এটা তোমরা নোট করতেও পারো, চাইলে নাও করতে পারো। এবার দেখো যেটা বলছি শোনো, অল্টারনেটিভ তোমরা নামগুলো দেখেই বুঝতে পারবে যে কোন কনজাংশনগুলোকে কী বলে। তার আগে আমি তোমাদের লিস্টটা বলে দিই। তো এই কোঅর্ডিনেট কনজাংশন আছে তো সংখ্যাতে অনেক, কিন্তু এর মধ্যে 7টা কনজাংশনকে প্রধান ধরা হয়। আর এই 7টা কনজাংশন মনে রাখার ট্রিক হচ্ছে ফ্যান বয়েস। এইটা একটু নোট করে নাও, FANBOYS। এই ট্রিকটা তোমরা মনে রাখবে। এই ফ্যান বয়েস হলো কোঅর্ডিনেট কনজাংশনের লিস্ট, প্রধান 7টা কনজাংশন। এফ হলো ফর, এর অর্থ হচ্ছে অ্যান্ড, এন হলো নর, বি ফর বাট, ও এর জন্য হচ্ছে অর, ওয়াই হলো ইয়েট, আর এস হচ্ছে শো। ডিয়ার ফ্রেন্ডস, এই যে লিস্টটা আমি তোমাদের দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু নোট করে নাও। তাহলে ফ্যান বয়েস হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশনের লিস্ট, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, শো। এই যে কনজাংশনগুলো, এদের কোঅর্ডিনেট কনজাংশন বলে। তোমরা দেখেই বুঝতে পারছো এই কনজাংশনগুলো দিয়ে কোঅর্ডিনেট ক্লজ শুরু হয়। কোঅর্ডিনেট ক্লজ কি? কম্পাউন্ড সেন্টেন্সে যখন দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে সেগুলো কনজাংশন দিয়ে যুক্ত হয়, এই কনজাংশনগুলো কোঅর্ডিনেট, তখন সেই ক্লজগুলোরই নাম হয়ে যায় কোঅর্ডিনেট ক্লজ। আসলে তো প্রিন্সিপাল ক্লজ এরা। ডিয়ার ফ্রেন্ডস, এবারে দেখো
এগুলোর মধ্যে অল্টারনেটিভ কনজাংশন আমরা কোনটাকে বলবো? তো অল্টারনেটিভকে বলবো আমরা অর আর নর, এই দুটোকে আমরা বলবো অল্টারনেটিভ। নাম দেখি বুঝতে পারছো, অল্টারনেট মানে কি? এটা অথবা এটা, এটাকে বাংলায় বলে বিকল্প সূচক। তাহলে যখন বিকল্প দেবে, চা নাকি কফি, কোনটা পছন্দ করেন? তাহলে হয় চা না হয় কফি, তাহলে বিকল্প যেখানে দিচ্ছে সেখানে হবে অল্টারনেটিভ, এই জায়গাতে অর আর নর। তাহলে এই দুটো কনজাংশন হলো আমাদের অল্টারনেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশন, দেখো নাম দেখি বুঝতে পারছো, অ্যাডভার্স মানে বিপরীত। তাহলে যেখানে বিরুদ্ধ বা বিপরীত বোঝাবে, লোকটা সৎ কিন্তু ভীতু, তাহলে দেখো বা এরকম বলতে পারি আমরা যে লোকটা হচ্ছে স্ট্রং শক্তিশালী কিন্তু ভীতু। তাহলে দেখো শক্তিশালী আর ভীতু এই দুটো অ্যাডজেক্টিভ পরস্পরের বিপরীত, আমরা বলছি ভীতু, যেহেতু এরা পরস্পরের বিপরীত তাহলে এখানে আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন ব্যবহার করব। আর অ্যাডভার্সেটিভ কনজাংশন হিসেবে আমরা কী নেব? দেখো বিপরীত বোঝালে আমরা বাট ইউজ করতে পারি এবং ইয়েট ইউজ করতে পারি। তাহলে বাট আর ইয়েট এই দুটো হলো অ্যাডভার্সেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশন কি? ইলেটিভ হচ্ছে সিদ্ধান্তমূলক, অর্থাৎ কোনো একটা কারণ বলবে, তার একটা ফল, এই কারণের জন্য এটা হয়েছে। তো এই যে ফলটাকে বলছে, রেজাল্টটাকে বলছে, সেই রেজাল্টটা দেখাই হচ্ছে ইলেটিভ। বৃষ্টি হচ্ছিল তাই আমি ছাতা নিয়ে গেছি, তাহলে এখানে ছাতা নিয়ে যাওয়াটা হচ্ছে ফল, বৃষ্টিটা হচ্ছে কারণ। তো এই দুটো যে ক্লজ, এদের জয়েন করবে কে? এই কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে ইলেটিভ হিসেবে আমরা পাবো শো, এই কনজাংশনটা হলো ইলেটিভ কনজাংশন। বাকি পড়ে রইল কিউমিউলেটিভ কনজাংশন, আর এখানে আমরা দেখতে পাচ্ছি পড়ে আছে আমাদের, আচ্ছা ইলেটিভে আমরা শো বসাতে পারি এবং ফরও নিতে পারি, দুটোই শো এবং ফর দুটোই ইলেটিভ। পড়ে আছে শুধুমাত্র আমাদের অ্যান্ড, এই অ্যান্ডটাই হচ্ছে কিউমিউলেটিভ কনজাংশন। তাহলে দেখো এই যে বাকি তিনটে টাইপের কনজাংশন, অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ, ইলেটিভ, যদি এদের মধ্যে না পড়ে তাহলে আসবে কিউমিউলেটিভ। কিউমিউলেটিভ না এটা কোনো বিকল্প বোঝাবে, না এ একে অপরের বিপরীত বোঝাবে, না এ কারণ ফল বোঝাবে, এ শুধুমাত্র পরপর দুটো ব্যক্তির নাম, পরপর দুটো বস্তু, পরপর দুটো বিষয়কে অ্যাড করে দেবে, যুক্ত করে দেবে, এটাই হচ্ছে এর কাজ, একে বলে কিউমিউলেটিভ। এর জন্য হচ্ছে অ্যান্ড এই কনজাংশনটা। এবার ডিয়ার ফ্রেন্ডস দেখো এটা শিখে আমাদের কি লাভ হলো, এই কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে অ্যাকচুয়ালি রুলটা কি, রুলটা তোমরা নোট করো এখান থেকে। এতক্ষণ শুধুমাত্র আমি তোমাদের কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো সেগুলো বললাম, এর ভাগগুলো দেখালাম, কোনটা কি সেটা বুঝে নিলে। এবার এখান থেকে রুলটা কি জানতে হবে, রুলটা লিখবে যে কোঅর্ডিনেট কনজাংশন সর্বদাই সেম র্যাঙ্কের ইউনিটকে যুক্ত করে। এইটা ভালো করে খাতাতে নোট করে নাও, বাংলাতে ভালো করে লিখে নাও। কোঅর্ডিনেট কনজাংশন কি করে? সেম র্যাঙ্কের ইউনিটকে যুক্ত করবে। এবার এখানে দুটো টার্ম আমরা পাচ্ছি, একটা হচ্ছে ইউনিট আর একটা হচ্ছে র্যাঙ্ক। এই দুটো আমাদের একটু বুঝে নিতে হবে, ইউনিট আর র্যাঙ্ক কী। আর এই রুলটার ওপরে বেশ করি, এই কনসেপ্টের ওপরে বেশ করি পরের কনসেপ্টটাও আমাদের আসতে চলেছে, আর আমি তোমাদের বলবো সেই কনসেপ্ট থেকে অলরেডি মাদ্রাসার এক্সামে কিন্তু কোয়েশ্চেন দিয়েছিল গ্রামারে। তাহলে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিন্তু কনসেপ্টগুলো যাচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে ইউনিট কি দাদা? এই ইউনিট মানে আমি বলতে চাইছি হয় এটা একটা ওয়ার্ড হবে, অথবা এটা একটা ফ্রেজ হবে, অথবা এটা একটা ক্লজ হবে, এদের আমি ইউনিট বলছি এখানে, ঠিক আছে? বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে, কোনো কোনো বইয়ে এটাকে আবার স্ট্রাকচারও বলে, আমি এখানে ইউনিট শব্দটা বলাই পছন্দ করছি। তাহলে একটা কোঅর্ডিনেট কনজাংশন, আমি সিওসি বলছি, কোঅর্ডিনেট কনজাংশন। এই কোঅর্ডিনেট কনজাংশনের বাঁ দিকে একটা ইউনিট থাকবে, ডান দিকে একটা ইউনিট থাকবে, এ দুটো ইউনিটকে যোগ করে, অ্যাড করে। এবার ইউনিটটাকে কিন্তু সেম হতে হবে, এইটাই হচ্ছে রুল, যে সেম ইউনিটকে অ্যাড করবে। ওকে, আর ইউনিট মানে আমি কি বলেছি, হয় ওয়ার্ড হবে, অথবা ফ্রেজ হবে, অথবা ক্লজ হবে। তাহলে আমি যেটা এখানে বলতে চাইছি তোমাদের রুলে, যে বাঁ দিকে যদি ইউনিট হিসেবে ওয়ার্ড বসে থাকে, ডান দিকে তুমি ইউনিট হিসেবে ফ্রেজ বসাবে না, ডান দিকেও তোমাকে ইউনিট হিসেবে ওয়ার্ডই বসাতে হবে। এইটাই হচ্ছে প্রথম অংশ এই কনসেপ্টটার। তাহলে সেম ইউনিট আমরা পেয়ে গেলাম, এদিকে ওয়ার্ড এদিকে ওয়ার্ড। এবার হচ্ছে সেম ইউনিটের সাথে সাথে আবার সেম র্যাঙ্ক হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে দাদা এই র্যাঙ্কটা কি জিনিস? ইউনিটটা না হয় পেয়ে গেলাম, র্যাঙ্ক মানে হচ্ছে এখানে পার্টস অফ স্পিচ। ওকে, পার্টস অফ স্পিচ
অর্থাৎ যে র্যাঙ্কটা আমি পাচ্ছি এখানে হয় একটা ওয়ার্ড অথবা একটা ক্লজ অথবা একটা ফ্রেজ, সেটা কোন পার্টস অফ স্পিচের কাজ করছে, সেটা কি নাউন, সেটা কি অ্যাডজেক্টিভ, সেটা কি অ্যাডভার্ব, সেটা কি ভার্ব, কি যাই হোক যে র্যাঙ্কই হোক সেটাকে দুদিকে আমাদের সমান করতে হবে, তবেই কোঅর্ডিনেট কনজাংশন আমরা বসাতে পারবো। অর্থাৎ এখানে যে ওয়ার্ডটা পেয়েছি এই ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে এই দিকের ওয়ার্ডটাকেও আমাদের নাউন করতে হবে, যদি এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয় তাহলে অবশ্যই আমাদের এদিকের ওয়ার্ডটাকেও অ্যাডজেক্টিভই বানাতে হবে। তুমি এটা কখনো করতে পারো না যে বাঁ দিকের র্যাঙ্ক ইউনিট যেটা আছে সেটা আছে একটা অ্যাডজেক্টিভ, আর ডান দিকের র্যাঙ্ক যেটা আছে সেটা অ্যাডভার্ব বা সেটা নাউন, এরকম তুমি বসাতে পারবে না, তাহলে কিন্তু এরার হয়ে যাবে। তাহলে এরার কারেকশানের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, এবং এই কনসেপ্টটা যদি ধরে ফেলতে পারো তোমরা, তাহলে এই কনসেপ্টের উপরে বেস করে অন্য আরও কনসেপ্ট হবে। ডিয়ার ফ্রেন্ডস, এক্সাম্পল দিলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা নোট করেছো কি, কনসেপ্টটাতে লিখেছো কি, যে কোঅর্ডিনেট কনজাংশন সর্বদাই সেম র্যাঙ্কের ইউনিটকে যোগ করে। ধরো আমি বললাম যে দ্য ম্যান ইজ অনেস্ট অ্যান্ড ব্রেভ। ওকে, এই সেন্টেন্সটা দেখো গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স একটা। বেশ, এখানে খেয়াল করো একটা কোঅর্ডিনেট কনজাংশন বসে আছে অ্যান্ড। ওকে, যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন তুমি পেয়ে গেছো, অর্থাৎ ফ্যান ভয়েসের মধ্যে পেয়ে গেছো, তাহলে তোমাকে দেখতে হবে যে এর বাঁ দিকে এবং এর ডান দিকে, এর আগে এবং এর পরে সেম ইউনিট আছে কি নেই আগে প্রথম চেক করো। সেকেন্ড চেক করবে যে ইউনিট দুটো আছে তাদের র্যাঙ্ক সেম কিনা। তাহলে প্রথমে দেখো সেম ইউনিট আছে কিনা। তাহলে ডান দিকটা চেক করো আগে। ডান দিকে দেখো একটা মাত্র ওয়ার্ড বসে আছে, তাহলে আমাদের বাঁ দিকেও কি চাই, একটা ওয়ার্ড চাই, কারণ আমাদের ইউনিট সেম করতে হবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম দেখো অনেস্ট, তাহলে অনেস্ট এটাও একটা ইউনিট, এদিকে ব্রেভ এটাও একটা ইউনিট, তাহলে ইউনিট আমাদের সেম হয়ে গেছে। বেশ, সেকেন্ড কাজ কি, সেকেন্ড কি চেক করবো আমরা, এদের র্যাঙ্ক সমান কিনা। র্যাঙ্ক মানে কি বললাম, পার্টস অফ স্পিচ। তাহলে চেক করো যে বাঁ দিকে কি আছে, অনেস্ট, তাহলে এর পার্টস অফ স্পিচ কি, এটা একটা অ্যাডজেক্টিভ। বেশ, তাহলে ডান দিকের যে আমাদের ইউনিটটা আছে তার র্যাঙ্কও হতে হবে অ্যাডজেক্টিভ, তাহলে ব্রেভ এটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো সেম ইউনিট সেম র্যাঙ্ক, 100% একটা কারেক্ট হয়ে গেল আমাদের এই সেন্টেন্সটা। এখান থেকে 3 নম্বর আরেকটা বিষয় চেক করবে, যে কনজাংশনটা বসেছে সেটা কি সঠিক, মানে 4 ধরনের বললাম তো কোঅর্ডিনেট কনজাংশন, একটা তোমার অল্টারনেটিভ, অ্যাডভার্সেটিভ, সেটার জন্য তোমাকে মিনিং দেখতে হবে যে অনেস্ট এই যে ওয়ার্ডটা আর ব্রেভ এরা কি পরস্পরের বিপরীত, এখানে কি কোনো এটা অথবা এটা বোঝাচ্ছে বা কারণ ফল বোঝাচ্ছে, না এরকম কিছুই বোঝায়নি এখানে। তাহলে যেহেতু এরকম কোনো রিলেশান নেই এই দুটো শব্দের মধ্যে, তাহলে 4 নম্বরটাকে নেবো, অর্থাৎ কিউমিউলেটিভ, সিম্পল অ্যাড করে নেবো অ্যান্ড দিয়ে, তাহলে সঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। এবার ধরো আমি তোমাকে বললাম দ্য ম্যান ইজ স্ট্রং অ্যান্ড কাওয়ার্ড। ডিয়ার ফ্রেন্ডস, এবারে এই সেন্টেন্সটা তোমরা আগে একটু ট্রাই করো পারছো কি না। এই সেন্টেন্সটাতে দেখো কোনো এরার আছে কি, আগেরটার মতনই চেক করো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্ড বসে আছে, আর অ্যান্ড হলো একটা কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে আমরা চেক করব ডান দিকে কি আছে, ইউনিট একটা ওয়ার্ড। ওকে, তাহলে বাঁ দিকের ইউনিটটাও হবে একটা ওয়ার্ড। বেশ, ইউনিট আমরা সেম পেয়ে গেছি, এদিকেও একটা ওয়ার্ড এদিকেও একটা ওয়ার্ড। তাহলে এবার আমরা চেক করব যে এদের র্যাঙ্ক সেম কিনা, অর্থাৎ পার্টস অফ স্পিচ। দেখো স্ট্রং এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ, কাওয়ার্ড এই ওয়ার্ডটা কি, কাওয়ার্ড কি অ্যাডজেক্টিভ না, কাওয়ার্ড হলো একটা নাউন, কাওয়ার্ড ওয়ার্ডটা একটা নাউন। ফ্রেন্ডস ভালো করে খেয়াল করো, অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে বা অনেকে জানো যে কাওয়ার্ড ওয়ার্ডটা একটা নাউন, আর এটা খুব কমন একটা শব্দ, তোমার কম্পিটিটিভ এক্সামে এরার কারেকশানে এই ওয়ার্ডটা আসে, কারণ অনেকে এটা জানে না যে কাওয়ার্ড ওয়ার্ডটা মানে অনেকের কনফিউশন থাকে যে এটা অ্যাডজেক্টিভ নাকি এটা নাউন। তাহলে কাওয়ার্ড অবশ্যই নাউন। কাওয়ার্ডের মতো নিগার্ড, এর সাথে সাথে মাইজার, এগুলোর অর্থ হচ্ছে কিপটে, আর কাওয়ার্ড তো তোমরা জানো ভীতু। এর সাথে সাথে ফ্রেন্ড, ম্যান, স্কলার, মান্থ, উইক,
মানে যে ওয়ার্ডগুলো দেয় এক্সামে আমি সেগুলো বলছি। এই যে ওয়ার্ডগুলো আমি এখানে লিখেছি, এই সব ওয়ার্ডগুলোই হচ্ছে নাউন, এরা অ্যাডজেক্টিভ না। নিগার্ড, কাওয়ার্ড, মাইজার, ফ্রেন্ড, ম্যান, স্কলার, মান্থ, উইক। এইবার এই ওয়ার্ডগুলোর সাথে যদি তুমি এলওয়াই যোগ করে দাও তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সাধারণভাবে আমরা জানি যে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়। কার সাথে? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়, কিন্তু এরা তো অ্যাডজেক্টিভ না, এরা নাউন। তাহলে এই নাউনগুলোর সাথে যদি এলওয়াই লাগিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে কাওয়ার্ডের সাথে যদি আমি এলওয়াই লাগাই, কাওয়ার্ডলি, নিগার্ডলি, মাইজারলি, ফ্রেন্ডলি, ম্যানলি, স্কলারলি, মান্থলি, উইকলি, এগুলো কি ওয়ার্ড? এগুলো অ্যাডজেক্টিভ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মান্থলি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, উইকলি অ্যাডজেক্টিভ, এগুলো একটু মাথায় রাখবে। বেশ, এবার আমরা চলে আসি আবার আগেরটাতে। এটা অন্য কোনো একটা কনসেপ্টে আমি তোমাদের আবার লিখিয়ে দেবো। এই কাওয়ার্ডলি, ম্যানলি যেটা বললাম, এগুলো আরেকটা কনসেপ্টে লেখাবো আমি। আচ্ছা, এখানে দেখো, তাহলে কাওয়ার্ড যেহেতু একটা নাউন, তাহলে র্যাঙ্ক ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে র্যাঙ্ক মেলাতে হবে আমাদের, সেম করতে হবে, অর্থাৎ এই কাওয়ার্ড ওয়ার্ডটাকে আমাদের অ্যাডজেক্টিভ বানাতে হবে, তবে তো র্যাঙ্ক সেম হবে। তাহলে আমরা কি করব? এই কাওয়ার্ডের সাথে শুধু একটা এলওয়াই লাগিয়ে দেবো, কাওয়ার্ডলি। এইবার দেখো, এটাও হয়ে গেল অ্যাডজেক্টিভ আমাদের। তাহলে দুদিকে র্যাঙ্কও সমান হয়ে গেছে, ইউনিটও সমান হয়ে গেছে। 3 নম্বর স্টেপ হচ্ছে আমাদের দেখতে হবে যে মিনিং ওয়াইজ এখানে কি অল্টারনেটিভ কনজাংশন আসবে, নাকি অ্যাডভার্সেটিভ, নাকি ইলেটিভ, নাকি কিউমিউলেটিভ। তাহলে স্ট্রং আর কাওয়ার্ড এই দুটো অ্যাডজেক্টিভ যদি ভালো করে দেখো, এরা একে অপরের বিপরীত। স্ট্রং যদি হয় তার ব্রেভ হওয়া উচিত, কিন্তু হয়ে গেছে কি? কাওয়ার্ড। সেই কারণে অ্যান্ড বসানো যাবে না, কারণ বিপরীত হচ্ছে মানে অ্যাডভার্সেটিভ হচ্ছে, আর অ্যাডভার্সেটিভ কনজাংশন হচ্ছে বাট। তাহলে আমরা এখানে অ্যান্ড লাগাবো না, আমরা এখানে বাট নেব। এইবার সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেল। দ্য ম্যান ইজ স্ট্রং বাট কাওয়ার্ডলি। আশা করছি একেবারে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে বিষয়টা। আর একটা লাস্ট এক্সাম্পল দেবো, বেশি এগুলো নিয়ে বলা যাবে না, তাহলে এই একটা কনসেপ্ট নিয়ে চলতে থাকবে 1 ঘন্টা আমাদের ভিডিও। এগুলো এত বড় বড় বিষয় কনসেপ্টগুলো, তো বলতে বলতে আমার অনেক সময় চলে যায়, মানে বোঝাতে। সেই জন্য আমি বেশি বলতে চাইছি না। সমস্যা হচ্ছে আমার এইটাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, টাইমের একটা ব্যাপার আছে। এবার দেখো ডিয়ার ফ্রেন্ডস, নাহলে এগুলো কিন্তু অনেক এক্সাম্পলের সাহায্যে আমি এগুলো বোঝাই, প্রচুর পরিমাণে এক্সাম্পল দিলে আরও একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। তবে আশা করছি তোমরা বুঝে গেছো বিষয়টাকে। আর একটা এক্সাম্পল আমরা জাস্ট লাস্টে নিয়ে নিই। দ্য ম্যান, আমি চাই সবসময় একটা এক্সাম্পলের মাধ্যমে পুরোটা হয়ে যাক। এখানে দেখো বারবার দ্য ম্যান করে দিচ্ছে, এতে বুঝতে সুবিধা। দ্য ম্যান স্পোক ইংলিশ ফ্লুয়েন্টলি and without effort। তাহলে লোকটা কেমনভাবে ইংলিশ বলছিল? একদম অনর্গল ইংলিশ বলছে, ফ্লুয়েন্টলি ইংলিশ বলছে এবং স্বতঃস্ফূর্তভাবে বলছে, উইথাউট এফার্ট। তার জন্য কোনো প্রয়াস লাগছে না, প্রয়াসহীনভাবে সে বলছে। বেশ, এখানে খেয়াল করো, বাঁ দিকে আছে কি? ফ্লুয়েন্টলি। আর ডান দিকে কি আছে? অ্যান্ডের উইথাউট এফার্ট। আর অ্যান্ড হচ্ছে আমাদের কোঅর্ডিনেট কনজাংশন। চলো, তাহলে 3খানা রুল বলেছি, 3খানা পরপর তোমরা কন্ডিশন যে আছে এগুলোকে অ্যাপ্লাই করো। তাহলে প্রথমে দেখো যে এর বাঁদিকে কি ইউনিট আছে। তাহলে ইউনিট হিসেবে একটা সিঙ্গেল ওয়ার্ড আছে, এটা একটা ওয়ার্ড। তাহলে ডান দিকেও কি চাই? আমাদের ওয়ার্ড চাই। কিন্তু এখানে কি আছে? উইথাউট এফার্ট। এটা একটা ফ্রেজ, একের বেশি শব্দ আছে, ফ্রেজ হয়ে গেছে। তাহলে বাঁ দিকে ওয়ার্ড, ডান দিকে ফ্রেজ, প্রথমেই রং। তাহলে ফ্রেজ তো করা যাবে না, এখানে ওয়ার্ড বসাতে হবে। বেশ, তাহলে ওয়ার্ড যদি আমরা করি উইথাউট এফার্ট, মানে নেগেটিভ চাইছি এফার্টের, তাহলে এফার্টলেস করে দেবো আমরা। এফার্টলেস মানে তো উইথাউট এফার্ট। কিন্তু খেয়াল করো, এখানে আছে ফ্লুয়েন্টলি, এটা একটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। তাহলে ডান দিকেও আমাদের চাই অ্যাডভার্ব, কারণ র্যাঙ্ক সেম করতে হবে, সেকেন্ড কন্ডিশন আমাদের। কিন্তু এফার্টলেস এটা তো অ্যাডজেক্টিভ, তাহলে আমাকে এটাকে অ্যাডভার্ব বানাতে হবে, আমরা একটা এলওয়াই লাগিয়ে দেবো, তাহলে হয়ে গেল এফার্টলেসলি। এইবার দেখো একদম কারেক্ট হয়ে গেছে, এদিকে ফ্লুয়েন্টলি অ্যাডভার্ব, এদিকে এফার্টলেসলি অ্যাডভার্ব, এটাও একটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড। আর 3 নম্বর যেটা আমরা চেক করব, তোমাদের বলেছি যে এখানে অর্থ অনুযায়ী দেখো ফ্লুয়েন্টলি, এফার্টলেসলি, এখানে না বিপরীত বোঝাচ্ছে, না এখানে বিকল্প বোঝাচ্ছে, না এখানে কারণ ফল বোঝাচ্ছে। তাহলে লাস্ট আমাদের পড়ে রইল কিউমিউলেটিভ অ্যান্ড, সঠিকই আছে। তাহলে কারেক্ট সেন্টেন্স একদম, এটা আমাদের হয়ে গেল নো এরার। এবার তাহলে ভালো করে খেয়াল করে এই 3টে সেন্টেন্স একবার পড়ে নাও। দ্য ম্যান ইজ অনেস্ট অ্যান্ড ব্রেভ, কারেক্ট।
দ্য ম্যান ইজ স্ট্রং বাট কাওয়ার্ডলি, কারেক্ট। দ্য ম্যান স্পোক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড এফার্টলেসলি, কারেক্ট। তাহলে আশা করছি আমি তোমাদের প্রথম যে কনসেপ্ট আজকে সেটা ক্লিয়ার করে দিতে পারছি। কনসেপ্ট নাম্বার 6, এটা হলো আমাদের কোঅর্ডিনেট কনজাংশনের প্যারালাল স্ট্রাকচারের একটা কনসেপ্ট। চলো সেকেন্ড আমরা যাই, কনসেপ্ট নাম্বার 7। তো আজকের সেকেন্ড কনসেপ্ট আর কনসেপ্ট নাম্বার 7 হতে চলেছে আমাদের। আশা করছি তোমরা প্রত্যেকে নোট করছো এগুলো। তাহলে কনসেপ্ট নাম্বার 7 আমরা চলে আসি এবার নাউনে। এটা কনজাংশনের ছিল, এবার এখান থেকে আমরা একটা নাউনের চলে আসি। বলছি কনজাংশনের এটা, কিন্তু এটাও তো আবার নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের উপরও বলতে পারে। ওই যে ওয়ার্ডটা কখন অ্যাডজেক্টিভ হচ্ছে, কখন অ্যাডভার্ব হচ্ছে, তার উপরে আসতে পারে। একই রুল বিভিন্ন চ্যাপ্টারে আমরা কিন্তু ফেলতে পারি। ডিয়ার ফ্রেন্ডস, কনসেপ্ট নাম্বার 7 আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিঙ্গল আর্টিকেল অর ডাবল আর্টিকেল। এটা কি দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আর এই কনসেপ্টটা থেকে কোয়েশ্চেন এসেছিল মাদ্রাসাতে। আমি যদি বলি যে এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ, তোমরা আমাকে বলো যে এখানে কটা কুকুরের কথা হচ্ছে, একটা কুকুর আছে নাকি দুটো কুকুর আছে? এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ এর মানে কি একটা সাদা এবং একটা কালো কুকুর, নাকি একটা সাদা কালো কুকুর, মানে একটাই কুকুর যার কালার সাদা এবং কালো, সাদা কালো মেশানো? আর যদি আমি বলি এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট ডগ, এখানে কটা কুকুরের কথা হচ্ছে তোমরা বলার চেষ্টা করো। আমি লিখলাম দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল। এখানে কজন ব্যক্তির কথা হচ্ছে? দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল, একজন ব্যক্তি না দুজন ব্যক্তি? আর যদি আমরা বলি দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল, এখানে কজন ব্যক্তির কথা হচ্ছে, একজন না দুজন? তাহলে আশা করছি তোমরা অনেকেই ধরে ফেলেছো বিষয়টা। তাহলে রুলটা হচ্ছে এখানে, মানে কনসেপ্টটা হচ্ছে আমাদের মনে রাখবে কটা আর্টিকেল ইউজ হয়েছে, এইটাই হচ্ছে মোদ্দা কথা। যটা আর্টিকেল থাকবে তজন ব্যক্তি বা তটা বস্তু বা তটা প্রাণী। তাহলে খেয়াল করো এখানে আর্টিকেল আছে একটা মাত্র, এ। তাহলে চোখ বুঝে আমি বলবো যে নাউনটা আসবে তার সংখ্যা 1। আশা করছি ক্লিয়ার, কোনো এখানে সমস্যা নেই। গ্রামার বইয়ে যদি এই রুলটাকে পড়তে যাও অনেক বড় করে বিস্তৃত আকারে লেখা আছে। বিষয়টাকে এইভাবে নাও, ট্রিক আকারে, বেশি কিছু জানার দরকার নেই। তুমি শুধু দেখবে কটা আর্টিকেল, যটা আর্টিকেল তটা নাউন, ব্যাস খেল খতম। তাহলে এখানে একটাই মাত্র আর্টিকেল দেখতে পেয়েছি, তাহলে শেষে যে নাউনটা, নাউন সবসময় শেষে থাকবে, সেই নাউনটার সংখ্যা কত? 1। এখানে খেয়াল করো এই একটা আর্টিকেল, এই একটা আর্টিকেল, কটা আর্টিকেল? দুটো আর্টিকেল। তাহলে শেষে যে নাউনটা আছে তার সংখ্যা কত হবে? 2। অর্থাৎ এখানে একটা কুকুরের কথা হচ্ছে, এখানে দুটো কুকুরের কথা হচ্ছে। এখানে খেয়াল করো আর্টিকেল কটা আছে? একটা। তাহলে ব্যক্তি কজন হবে? একজন ব্যক্তি, একজন ব্যক্তি। এবার তুমি বলবে দাদা এখানে তো দুটো আলাদা আলাদা নাউন আছে, যেমন এখানে শেষে নাউন ছিল। হ্যাঁ, থাকতেই পারে। এখানে আমি নাউন একটা নিয়েছি আর দুটো অ্যাডজেক্টিভ নিয়েছি, এখানে আমি দুটো নাউন নিয়েছি, হোক না 200টা হয়ে যাক, কোনো সমস্যা নেই। আমি শুধু ট্রিক তোমাদের কি বলেছি, আর্টিকেলের সংখ্যাটা ইম্পর্টেন্ট এখানে, আর্টিকেল। তাহলে এখানে একটা যেহেতু আর্টিকেল আছে, তাহলে আমাদের ব্যক্তিও এখানে একজনই হবে। যে ব্যক্তি একজন, সেই সেক্রেটারি, সেই প্রিন্সিপাল, ব্যক্তি একজন। এখানে দেখো আর্টিকেল আছে দুটো, এই একটা দা, এই একটা দা। তাহলে ব্যক্তি এখানে দুজন, মানে একজন তার মধ্যে সেক্রেটারি আছেন আর একজন তাদের মধ্যে প্রিন্সিপাল আছেন, দুজন ব্যক্তি হয়ে গেছে। তাহলে এর থেকে সহজ করে আর বোঝানোর কোনো উপায় নেই এই রুলটা। এইবার যদি বলো যে এটাকে একটু ব্যাখ্যা করব, তাহলে আগের যে কনসেপ্টটা আমি তোমাদের বললাম কোঅর্ডিনেট কনজাংশনের, সেই কনসেপ্টটা যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে একদম জলের মতন হয়ে যাবে বিষয়টা। একটু খেয়াল করো ভালো করে ডিয়ার ফ্রেন্ডস। এখানে আমি ডগ ইউজ করেছি তো নাউনটা। এবার খেয়াল করো কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে এখানে অ্যান্ড আছে, বেশ। তাহলে আমি দেখবো অ্যান্ডের বাঁ দিকে আর ডান দিকে কি আছে। তাহলে অ্যান্ডের ডান দিকে দেখতে পাচ্ছি আছি হোয়াইট, এই একটা অ্যাডজেক্টিভ, একটা ওয়ার্ড। তাহলে বাঁ দিকেও নিশ্চয়ই থাকবে কি, একটা ওয়ার্ডই থাকবে, ব্ল্যাক। তাহলে এখানে এই কোঅর্ডিনেট কনজাংশনটা ব্ল্যাক আর হোয়াইট, এই দুটো অ্যাডজেক্টিভকে
কি করেছে, জয়েন করছে। তাহলে খেয়াল করো, এইবার যদি আমরা পরেরটাতে দেখি, এখানেও আছে কি কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে আছে এন্ড। এবার এন্ডের ডান দিকে তাকাও কি লেখা আছে, এন্ডের ডান দিকে লেখা আছে এ হোয়াইট। ওকে, এ হোয়াইটটা কি, এটা একটা ফ্রেজ। তাহলে এটা যদি ফ্রেজ হয় তাহলে এর বাঁ দিকেও কি থাকবে, একটা ফ্রেজ থাকবে। তাহলে বাঁ দিকে শুধু ব্ল্যাককে নেবো না, কাকে নেবো আমরা, এ ব্ল্যাক, এটাকে নেবো ফ্রেজ। তাহলে এদিকেও একটা ফ্রেজ, এদিকেও একটা ফ্রেজ, এদের অ্যাড করছে কোঅর্ডিনেট কনজাংশনটা। এইবার বুঝতে পেরেছো বিষয়টা, যে এখানে আমি কেন আমি এই এটাকে ধরলাম না এর সাথে। তার কারণ হচ্ছে ডান দিকে হোয়াইট একটা ওয়ার্ড ছিল, সিঙ্গেল ফ্রেজ নয়, সেই জন্য ডান দিকে আমি শুধু ব্ল্যাকটাকে নিয়েছি। তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অ্যাডজেক্টিভ দুটোকে জুড়েছে কে, অ্যান্ড। কিন্তু এই অ্যান্ডটা শুধু অ্যাডজেক্টিভ দুটোকে জোড়েনি, তার সাথে এ আর এই আর্টিকেলটাও সাথে নিয়ে জুড়ছে। আর যখনই এ ব্ল্যাক হয়ে যাচ্ছে তার মানে এটা কোনো একটা ব্যক্তি হতে পারে, কোনো একটা বস্তু হতে পারে, কারণ যখনই অ্যাডজেক্টিভ আসছে এর যখন বসে যাচ্ছে তার মানে নাউনও আছে এর সাথে। তাহলে এ ব্ল্যাক আর এ হোয়াইট যখন দুটোকে অ্যাড করছে তার মানেই বুঝে যাচ্ছি আমরা যে এখানে কুকুরের সংখ্যা আসলে দুটো আছে, একটা কুকুর নেই। তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমি কি এইখানে এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ লিখতে পারি না, কারণ অলরেডি ডান দিকে দেখতে পাচ্ছি আমরা এ হোয়াইট বসে আছে, তাহলে বাঁ দিকেও এ ব্ল্যাকই লিখতে হবে আমাদের, তাই না? কারণ সেম র্যাঙ্কের ইউনিটকে যুক্ত করে। তাহলে কনসেপ্ট ওয়াইজ একদম তোমাদের ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। সেম জিনিস এখানে খেয়াল করো, আগে এই যখনই তুমি কোঅর্ডিনেট কনজাংশন পাবে সঙ্গে সঙ্গে ডান দিকে তাকাবে। তাহলে ডান দিকে দেখো একটা ওয়ার্ড আছে প্রিন্সিপাল, এটা একটা নাউন, একটা পোস্ট, তার মানে বাঁ দিকেও একটা পোস্ট থাকবে এবং সিঙ্গেল ওয়ার্ড, সেটা হচ্ছে সেক্রেটারি। তাহলে সেক্রেটারি আর প্রিন্সিপাল এই দুটোকে জুড়েছে অ্যান্ড। তাহলে দুটো অ্যাডজেক্টিভ আর একটা এখানে আর্টিকেল, তাহলে ব্যক্তি একজনাই, তারই এই দুটো অ্যাডজেক্টিভ না, দুটোই নাউন, এই দুটো পোস্টই তার মানে একজনের কথাই বলছে এখানে। আর এখানেও সেম জিনিস খেয়াল করো, অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, এর ডান দিকে আছে দ্য প্রিন্সিপাল। তাহলে দ্য প্রিন্সিপাল যখনই বলবো তাহলে এটা একটা ফ্রেজ হয়ে গেল, আর একজন ব্যক্তিকে বোঝাচ্ছে দ্য প্রিন্সিপাল। তাহলে এর ডান দিকেও একটা ফ্রেজই থাকবে, দ্য সেক্রেটারি আমাদের করতে হবে, কারণ এটাও আরেকজন তাহলে ব্যক্তিকে বোঝালো। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। তাহলে এখানে দুজন ব্যক্তি আছে, এখানে একজন ব্যক্তি, এখানে দুজন, এখানে একজন। বেশ, এইবার হচ্ছে এখানে তোমাকে এরারটা অনেক রকমভাবে দিতে পারে। এবার খেয়াল করো, তুমি বলবে দাদা এখানে একটা কুকুরকে বোঝালো, তাহলে ডগ লেখা আছে, এখানে দুটো কুকুরকে বোঝাচ্ছে, আমি কি ডগস লিখতে পারি এখানে? এটা একটা প্রশ্ন আসতে পারে তোমার মাথায়। বলো, ডগস লিখতে পারি কি পারি না আমরা? এই যে আমি তোমাদের কনসেপ্টটা বললাম, এই সব মুছে দিচ্ছি, আমি শুধু এইটাকে রাখছি, এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগস, এটাকে আমি ডগস লিখতে পারি না তোমরা আগের কনসেপ্টটার ওপরে বেস করে বলো, তাহলেই আমি বুঝে যাব তোমরা কতটা বুঝতে পেরেছো যে কনসেপ্টটা আমি 6 নম্বরে দিলাম তোমাদের, 6 নম্বর কনসেপ্ট। তাহলে অনেকেই আশা করছি পারছো বলতে এটা, যে কেন এটা ডগস হবে না, এটা ডগস লেখা যাবে না কেন? ভালো করে খেয়াল করো, এই সেন্টেন্সটাকে, এই অংশটাকে যদি আমি কমপ্লিটলি লিখি, কারণ এখানে কিছু উজ্জ্ব আছে। কি উজ্জ্ব আছে? প্রথমে আছে এ ব্ল্যাক, শুধু এ ব্ল্যাক বলা যায় না, কারণ এটা একটা আর্টিকেল, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে নিশ্চয়ই একটা নাউন আছে এখানে। কার সম্পর্কে বলছি? ডগের সম্পর্কে। তার মানে এটা হলো এ ব্ল্যাক ডগ। বেশ, আর ডান দিকে আছে এ হোয়াইট, শুধু এ হোয়াইট কখনো আমি লিখতে পারি না, কারণ এ যখনই চলে এসছে আর্টিকেল, তার মানে নিশ্চয়ই ডিটারমিনার যখনই আসছে তার মানে নাউন আছেই আছে এরপরে। তাহলে অবশ্যই এখানেও ডগ আছে, কারণ এ যখন আমি বলেছি ডগস কোনোদিন লিখতে পারবো না, ডগস লিখলে এ লিখতাম না। এইবার এই দুটো যে ফ্রেজ, এ ব্ল্যাক ডগ, এ হোয়াইট ডগ, এদের জয়েন করছে কে? এই কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড, এদের জয়েন করছে। বেশ, এবার আমাদের নিয়ম বলছে যে সেম যদি তোমার নাউন আসে একটা জায়গায়, মানে একটাই এটা ক্লজ, সেম ক্লজে কি হচ্ছে, সেম নাউন কিন্তু আমরা রিপিট করি না, এটা সুপারফ্লুয়াস হয়ে যায় রিপিট করলে। সেই কারণে আমরা প্রথমের ডগটাকে উজ্জ রেখেছি। ভালো করে খেয়াল করো, এই ডগটা ছিল, এই ডগটা আছে এখানে, উজ্জ অবস্থায় আছে। আর যেহেতু এই ডগটা আছে, তাহলে আগের রুল অনুযায়ী এ হোয়াইট ডগ, এটা একটা ইউনিট, এটা একটা ফ্রেজ, তাহলে বাঁদিকেও একটা ফ্রেজ আছে এ ব্ল্যাক ডগ,
এই দুটো ইউনিটকে জয়েন করছে অ্যান্ড, তাহলে একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি আমি এখানে ডগস বসিয়ে দিই তাহলে খেয়াল করো কি হয়ে যাবে গন্ডগোলটা। প্রথম কথা হচ্ছে গ্রামাটিক্যালি তো এরার হয়েই গেল, কারণ এখানে এ লেখা আছে, কোনো দিনই আমি ডগস লিখতে পারবো না। আর সেকেন্ড কথা, আমি তোমাদের যে ইউনিটের ব্যাপারটা বললাম সেখানেও গন্ডগোল আসছে। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের বিষয়টা, যে এই ডগটা এখানে উজ্জ্ব আছে, আর শেষে কিন্তু আমরা ডগস লিখতে পারবো না, আমাদের ডগই লিখতে হবে, এবং বোঝাচ্ছে কিন্তু দুটো কুকুরকে। তাহলে প্রশ্ন হচ্ছে ভার্বটা কি লিখবো? এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট ডগ, এবারে ইজ লিখবো নাকি আর লিখবো? 100% আর লিখবো, ইজ কখনোই লিখবো না, কারণ এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা হলো প্লুরাল সাবজেক্ট, যেহেতু প্লুরাল সাবজেক্ট সেহেতু আমাদের আরই লিখতে হবে, আমরা কখনো ইজ লিখতে পারবো না। যেখানে আমি লিখেছিলাম যে দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল, দুজন ব্যক্তি, ওখানে আর লিখবো। আর আমরা লিখেছিলাম দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল, একবার দা ছিল, ব্যক্তি একজন, সেখানে ইজ লিখবো। এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ যদি বলি তাহলে কুকুর একটা হয়ে যাবে, একটাই আর্টিকেল আছে, সেখানে আমরা ইজ লিখবো। এই হচ্ছে আমাদের কনসেপ্ট নাম্বার 7। আশা করছি একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ছোট্ট করে আবার বলে দিই, যারা কনফিউজড হয়ে গেছো এত কিছু দেখে, তারা শুধু এইটুকু মনে রাখবে, কটা আর্টিকেল। যদি একটা আর্টিকেল থাকে তাহলে নাউন একটাই, অর্থাৎ একজন ব্যক্তি কি বোঝাচ্ছে বা একটা বস্তুকে বা একটা প্রাণীকে বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার ভার্ব নিয়ে নেবে। যদি দুবার আর্টিকেল থাকে তাহলে প্লুরাল ভার্ব নিয়ে নেবে, আর যে নাউনটা আছে সেটা দুজনকে বোঝাবে, সেটা দুটো ব্যক্তিকে বোঝাবে, দুটো বস্তুকে বোঝাবে। কিন্তু সাবধান হতে হবে যে নাউনটাকে প্লুরাল করবে না, কিন্তু মানে ডগস কখনো লিখে দেবে না, ক্যাটস কখনো লিখে দেবে না। তাহলে বলো যে আমি যদি বলি যে এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হাউস, এটা সঠিক না বেঠিক? আমি এখানে হাউসেস লিখবো নাকি শুধু হাউস লিখবো? বলো আগে, এটা ট্রাই করো। আশা করছি সবাই বলতে পেরেছো যে দাদা একবার মাত্র আর্টিকেল আছে এ, তার মানে একটা বাড়ি কি বোঝাচ্ছে, তাহলে অবশ্যই আমি হাউস লিখবো। এখানে কিছু বোঝাচ্ছে একটা হাউস কি, এবং ভার্ব আমি নেব ইজ। কিন্তু যখনই আমি বলবো যে এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট, এইবার বাড়ি কটা হয়ে গেল? দুটো, বাড়ি দুটো হয়ে গেছে, আমি ভার্ব নেবো আর, কিন্তু হাউস হেজ লিখবো না, লিখবো হাউস। এবার তুমি বলবে এইটার ব্যাপারটা কি? এটা এই জন্য লিখছি, ভালো করে খেয়াল করে, এখানে এ বসে আছে, সেই জন্য আমি হাউস হেজ লিখতে পারবো না, কিন্তু বোঝাচ্ছে দুটো বাড়ি কি, আমি বুঝে গেছি এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট, দুবার আর্টিকেল এসছে, তাহলে এটা প্লুরাল অবশ্যই। তাহলে আশা করছি এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট নাম্বার 7। ডিয়ার ফ্রেন্ডস, চলো আমরা কনসেপ্ট নাম্বার 8-এর দিকে এগিয়ে যাই। কনসেপ্ট নাম্বার 8 আমাদের জেন্ডার থেকে, আর খুব ছোট কনসেপ্ট একটা। এখানে তোমরা মনে রাখবে যে চাইল্ড, বেবি, বার্ড, বা ধরো কোনো অ্যানিম্যাল অথবা কোনো ট্রি, এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি এদের জেন্ডার সব সময় হবে নিউটার, অর্থাৎ নিউটার জেন্ডার হবে মানে এদের জন্য যদি প্রোনাউন আসে সেটা অবশ্যই ইট, কখনোই হি বা শি লিখতে পারবো না আমরা, কারণ এই ওয়ার্ডগুলো চাইল্ড, কোনো একটা চাইল্ড, বেবি, কোনো একটা বার্ড, কোনো অ্যানিম্যাল, কোনো ট্রি, এরা ম্যাসকিউলাইন বা ফেমিনাইন হবে না, এরা সবসময় নিউটার থাকবে, এদের জন্য ইট লিখব। ওকে, এটুকু বোঝা গেছে। আর যদি থাকে শিপ, কোনো জাহাজের নাম আছে শিপ, অথবা কোনো দেশ, কান্ট্রি, কোনো দেশ আছে, কোনো জাহাজ আছে, বা কোনো শিল্পকলা, অর্থাৎ কোনো একটা আর্ট, ধরো আর্টের কিছু, মানে ফাইন আর্টস যাদের বলি আমরা, ফাইন আর্টস যেমন পোয়েট্রি, এগুলোকে সব সময় মনে রাখবে ফেমিনাইন ধরা হয়। কোনো জাহাজ, কোনো দেশ, কোনো ফাইন আর্টস, এরা সব সময় হবে ফেমিনাইন, তাই এদের জন্য প্রোনাউন আসবে কিন্তু সি, এদের জন্য আসবে সি। আর চাইল্ড, বেবি, বার্ড, অ্যানিম্যাল, ট্রি, এদের জন্য আসবে ইট। আশা করছি তোমরা বুঝে গেছো। তাহলে ইন্ডিয়া যদি থাকে, ইন্ডিয়া অ্যাচিভড, এখানে আমরা হার বসাবো, হার, ইন্ডিয়া অ্যাচিভড হার ভিক্টরি, এরকম লিখব। বুঝতে পেরেছো কেন আমরা হার লিখলাম, কেন অ্যাচিভড ইটস কেন লিখছি না? কারণ ইন্ডিয়া দেশের নাম, আর দেশকে আমরা কি ধরি? ফেমিনাইন ধরি। ওকে, তাহলে এটা একটা ছোট্ট রুল ছিল। এখানে আর একটা কথা আমি তোমাদের বলে দিই। দেখো, সাধারণভাবে জেন্ডারের ক্ষেত্রে কি হয়, তোমার আমাদের যে ম্যাটেরিয়াল নাউন আছে, অ্যাবস্ট্র্যাক্ট নাউন আছে, কালেকটিভ নাউন আছে, এই তিনটে টাইপের নাউন। কি কি? ম্যাটেরিয়াল,
কালেকটিভ আর অ্যাবস্ট্র্যাক্ট, এই নাউনগুলোর জেন্ডার সবসময় কি হয়, নিউটার হয়। যে কোনো ধরো তুমি ওয়াটার নিলে, একটা ম্যাটেরিয়াল নাউন, এর জেন্ডার কী হবে, নিউটার। সেই জন্য ওয়াটারের জন্য ইট আনবো, ওয়াটারের জন্য শি বা হি কোনো দিন আনবো না আমরা। তারপরে ধরো তুমি নিলে মৃত্যু, ডেথ, ডেথ কী ধরনের নাউন, একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন, এর জন্য আমরা ইট নিয়ে আসবো, আমরা হি বা শি আনবো না। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে ম্যাটেরিয়াল আর আমাদের অ্যাবস্ট্র্যাক্ট আর হচ্ছে কালেকটিভ, এরা হচ্ছে সবসময় নিউটার জেন্ডার। আর কিছু কমন নাউন আছে এবং কিছু প্রপার নাউনও আছে যেগুলো কোনো ব্যক্তিকে বোঝায় না বা কোনো প্রাণীকে, কোনো ব্যক্তিকে না বুঝিয়ে কোনো প্রাণীকে বোঝাচ্ছে বা কোনো বস্তু বোঝাচ্ছে, সেগুলোকেও আমরা নিউটার ধরি, তাদের জন্য আমরা ইট ব্যবহার করি। এটা তো বোঝা গেল। এবার বিষয় হচ্ছে যে যেমন ধরো আমি বললাম যে ফ্লাওয়ার, তাহলে এটা কি কমন নাউন, কিন্তু এটাকে আমরা নিউটার ধরব। এবার বিষয় হচ্ছে যে যদি এই সমস্ত নাউনগুলোকে পার্সনিফাই করা হয়, বিশেষ করে কবিতার ক্ষেত্রে এদের পার্সনিফাই করা হয়, যখনই ব্যক্তি সত্তা আরোপ করা হবে পার্সনিফিকেশান হবে। পার্সনিফিকেশান চেনার একটা সবথেকে সহজ উপায় হচ্ছে ক্যাপিটাল লেটারে থাকবে। যেমন ধরো মৃত্যুর কথা বললাম আমি, ডেথ। ডেথ যদি তুমি দেখো যে বড় হাতের ডি লেখা আছে ডেথের ক্ষেত্রে, তাহলে এটা দেখেই তুমি ধরে ফেলবে যে এখানে পার্সনিফিকেশান ইউজ হয়েছে। কিন্তু সব সময় আবার বড় হাতের থাকেও না, কিন্তু পার্সনিফিকেশান ইউজ করা হয়, সেরকমও ক্ষেত্র কিছু কিছু আছে। যাই হোক, যদি পার্সনিফাই করা হয় তাহলে আর নিউটার থাকবে না, তখন এ হয় পুরুষ অথবা নারী। পার্সনিফিকেশান মানেই কি, একটা পার্সনের গুণ দেওয়া হচ্ছে, আর পার্সন হলে হি বা শি আমরা ইউজ করি। তাহলে পার্সনিফিকেশান যখনই হবে, হয় এটা ম্যাসকিউলাইন হবে অথবা এটা ফেমিনাইন জেন্ডার আমরা ব্যবহার করব, নিউটার জেন্ডার নয়। এবার তোমরা প্রশ্ন করবে যে বুঝবো কী করে যে ম্যাসকিউলাইন না ফেমিনাইন, পার্সনিফিকেশান তো করেছে। তাহলে এখানে বোঝার জন্য তোমাদের গুণ দেখতে হবে। যদি কবি ক্লিয়ারলি ইউজ করেন প্রোনাউন যে ডেথের জন্য হিজ, ডেথের জন্য ইউজ করিয়ে দিল হিজ, কবি নিজেই ইউজ করে দিয়েছে, তাহলে তুমি বুঝিয়ে গেছো যে পার্সনিফাই করেছে, এটাকে পুরুষ ধরে নিয়েছে, সেই জন্য মেল হিজ ইউজ করেছে। কিন্তু যদি তিনি ইউজ করেননি অথচ তুমি বুঝতে চাইছো এটা কি, তাহলে তোমাকে দেখতে হবে যে গুণ কি। অর্থাৎ যে অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্টটা আমি বলছি, এই অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্টটার সাথে কিছু পুরুষালী গুণ রয়েছে নাকি কিছু ফেমিনাইন কোয়ালিটিস রয়েছে, অর্থাৎ নারী সুলভ কিছু গুণ রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এগুলো কি, পুরুষালী গুণ কি? তাহলে পুরুষালী গুণের মধ্যে তোমরা নেবে স্ট্রেংথ, শক্তি, তোমার বিশৃঙ্খলাও হতে পারে, হিংস্রতা হতে পারে, পাওয়ার হতে পারে, তাপ, প্রচণ্ড রকমের উত্তাপ, স্ট্রেংথ, এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে সব পুরুষালী গুণ। আর নারী সুলভ গুণ কি রয়েছে, এর মধ্যে থাকবে তোমার মায়া, মমতা, স্নেহ, প্রেম, তারপরে শান্তি, ধারণ শক্তি, জন্ম দেওয়ার ক্ষমতা, এই ধরনের যে গুণগুলো যদি থাকে সেগুলোকে আমরা কি ধরে নেব, ফেমিনাইন। আচ্ছা, যেমন ধরো আর্থকে নিলাম, তাহলে পৃথিবী দেখো এটা তো নিউটার, কিন্তু যদি পার্সনিফাই করা হয় আর্থকে, তাহলে একে আমরা ফেমিনাইন ধরবো, ম্যাসকিউলাইন ধরবো না। আচ্ছা, ম্যাসকিউলাইন কেন ধরবো না আর্থকে? তার কারণ এর মধ্যে গুণ আছে কি, জন্ম দেওয়ার শক্তি। যেহেতু জন্ম দেওয়ার শক্তি রয়েছে আর্থের মধ্যে, সেই জন্য এটা একটা নারী সুলভ গুণ, সেই জন্য আমরা এটাকে ফেমিনাইন ধরে নিই। ডেথ, মৃত্যু, দেখো এর সঙ্গে একটা ফিয়ার জড়িয়ে রয়েছে, একটা ভয় জড়িয়ে রয়েছে, সেই জন্য একে আমরা ম্যাসকিউলাইন ধরি। সান, সানকে ম্যাসকিউলাইন ধরবো। মুন, মুনকে আমরা ফেমিনাইন ধরবো। তাহলে গুণ অনুযায়ী হয়। স্প্রিং, এই যে ঋতুটা, একে সবসময় কি ধরা হয়, ফেমিনাইন ধরা হয়। সামার কি ধরা হয়, ম্যাসকিউলাইন ধরা হয়। টাইমকে কি ধরা হবে, ম্যাসকিউলাইন ধরা হবে। কিন্তু রিলিজিয়ানকে কি ধরা হবে, ফেমিনাইন। চার্চ, টেম্পল, ফেমিনাইন হবে, এগুলো সব। তাহলে গুণ অনুযায়ী এগুলো হয়। সি, সমুদ্র, দেখো সমুদ্রকে অ্যাকচুয়ালি ধরা হয় কিন্তু ম্যাসকিউলাইন, শিখে সাধারণভাবে আর্কিটাইপাল, যেটা ক্লাসিক্যাল, যেটা ট্র্যাডিশনে চলে আসছে, ট্র্যাডিশনালি এটাকে কিন্তু ম্যাসকিউলাইন ধরা হয়। এইবার তোমাদের এইখানে একটা বিষয় মনে রাখতে হবে যে কবিরা কী করেন, কবি চাইলে কিন্তু এই জেন্ডারের, যেখানে পার্সনিফিকেশান করা হয়, সেই পার্সনিফিকেশানের জেন্ডারের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ কবি চাইলেই করতে পারেন। তোমরা দেখেছো দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, সেখানে ওয়ার্ডসওয়ার্থ সমুদ্রকে তুলনা করেছেন একজন মেয়ের সাথে যে শুয়ে রয়েছে, সেইখানে দেখবি ইউজ করা আছে দ্য সি দ্যাট বেয়ার্স হার বোজম টু দ্য মুন। তাহলে সেখানে বোজমের কথা উল্লেখ করেছে, অর্থাৎ এমন ঢেউগুলো উঠছে সমুদ্রের উপরে যেন মনে হচ্ছে একজন নারী শুয়ে রয়েছে, আর তার যে বক্ষস্থল সেটা তোমার উন্মুক্ত করে ধরেছে সে চাঁদের কাছে। তাহলে এইখানে সমুদ্রকে তিনি পার্সনিফাই করছেন এবং তাকে একটা নারীর সঙ্গে তুলনা করছেন, অর্থাৎ এখানে ফেমিনাইন
ওই জন্য বেয়ার্স হার বোজম উল্লেখ করেছেন ওয়ার্ডসওয়ার্থ সমুদ্রের ক্ষেত্রে, দ্যাট সি দ্যাট বেয়ার্স হার বোজম লেখা আছে, হার, ইটস নয়, তার মানে পার্সনিফিকেশন হচ্ছে, এবং উনি ফেমিনাইন বানিয়ে দিয়েছেন সিটাকে। তাহলে এটা হচ্ছে পোয়েটিক লাইসেন্স। কবিরা চাইলে কিন্তু এই ইন্টারচেঞ্জ করে দিতে পারেন ম্যাসকিউলাইন আর ফেমিনাইনের পার্সনিফিকেশনের ক্ষেত্রে। যাক, আপাতত তোমাদের কনসেপ্ট এইটুকু এখান থেকে মনে রাখবে যে এই যে শব্দগুলো আমি বলেছি, চাইল্ড, বেবি, বার্ড, অ্যানিমেল, ট্রি, এরা হচ্ছে নিউটার, সেই জন্য এদের সাথে ইট বসবে। আর শিপ, কান্ট্রি, ফাইন আর্টস এগুলো ফেমিনাইন, এদের সাথে হার বসবে। চলো, এতটা ক্লিয়ার কনসেপ্ট নাম্বার 8। চলো কনসেপ্ট নাম্বার 9 দেখি আমরা। ডিয়ার ফ্রেন্ডস, কনসেপ্ট নাম্বার 9 হতে চলেছে আমাদের খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটাকে বলে ডাবল পজেসিভ। তো এই ডাবল পজেসিভের কনসেপ্ট বোঝার আগে তোমাদের পজেসিভ বুঝতে হবে। পজেসিভ হচ্ছে একটা কেস, যেমন নমিনেটিভ কেস আছে, জেনেটিভ কেস। এই জেনেটিভ কেসটা কি বলে? পজেসিভ কেস। অ্যাকিউজেটিভ কেস আছে, ডেটিভ কেস আছে, ইনস্ট্রুমেন্টাল কেস আছে। তেমনই জেনেটিভ বা পজেসিভ কেস, এটা কি বোঝায়? এটা কারোর অধিকারে কিছু থাকা বোঝায়। আচ্ছা, কেস হচ্ছে কার? নাউন বা প্রোনাউনের হচ্ছে। তাহলে যদি ধরো আমি বললাম রামস, এখানে দেখো রামের, এইখানে রাম, এই যে নাউনটা, এর পজেসিভ কেস হয়েছে। বেশ, এটুকু তো বোঝা গেল যে কারোর অধিকার বোঝাচ্ছে, তখন এটা পজেসিভ কেস হবে। পজেসিভ কেস আমরা বানাই কিভাবে? পজেসিভ কেস বানানোর দুটো প্রসেস রয়েছে। এক হচ্ছে তুমি অ্যাপোস্ট্রফি কমা এস দিয়ে পজেসিভ কেস বানাও, অথবা তুমি প্রিপোজিশন হিসেবে অফ ইউজ করে পজেসিভ কেস বানাতে পারো। এবার প্রশ্ন হচ্ছে কখন কোনটা করবো দাদা? তাহলে যদি কোনো ব্যক্তি থাকে, ব্যক্তির ক্ষেত্রে মনে রাখবে আমরা অ্যাপোস্ট্রফি কমা এবং এস, এটাকে রেজড কমাও বলা হয়, ইনভার্টেড কমাও বলা হয়। তাহলে এই রেজড কমা আর এস যোগ করে আমরা পজেসিভ বানাবো কোনো ব্যক্তির ক্ষেত্রে, যেমন রামের বললাম। কিন্তু যদি কোনো বস্তুর কথা হয়, যেমন যদি বলি ধরো কোনো একটা টেবিলের যে পাগুলো রয়েছে, লেগসগুলো রয়েছে, তখন কিন্তু আমরা এরকম লিখতে পারবো না যে টেবিলস লেগস, এটা লেখা যাবে না। টেবিলের পা, টেবিলস লেগস লেখা যায় না, তার কারণ টেবিল কোনো ব্যক্তি নয়, এটা একটা বস্তু। তাহলে যখনই দেখবে ইনঅ্যানিমেট অবজেক্টের পজেসিভ কেস আসছে, তখন অ্যাপোস্ট্রফি এস না ইউজ করে আমরা অফ ইউজ করি, কারণ এই যে প্রিপোজিশনটা, এই প্রিপোজিশনটা অ্যাকর্ডিং টু ফাংশন, একে বলে প্রিপোজিশন অফ পজেশন। এটা প্রিপোজিশনের যদি কনসেপ্ট আমি যখন আসবো কোনো একটা প্রিপোজিশনের কনসেপ্টে, সেখানে আমি ডিটেলসে বলে দেবো যে কত ধরনের প্রিপোজিশন হয়। সেখানে দুটো ভাগ আমি তোমাদের দেখাবো, একটা অ্যাকর্ডিং টু ফর্ম, একটা অ্যাকর্ডিং টু ফাংশন। সে অ্যাকর্ডিং টু ফর্মের মধ্যে আবার দেখবে অ্যাকর্ডিং টু সিলেবেল আছে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আছে। আর অ্যাকর্ডিং টু ফাংশনে আমি অনেক ভাগ দেখাবো, সেখানে দেখবে একটা আছে প্রিপোজিশন অফ পজেশন, আর সেটা হচ্ছে একটাই অফ। তাহলে অফ প্রিপোজিশনটা যেহেতু পজেশন বোঝায়, এটা কোথায় বসবে? ইনঅ্যানিমেট অবজেক্ট। যেমন টেবিলের পা যদি আমরা বলি, তাহলে আমরা লিখব লেগস অফ দ্য টেবিল, এইভাবে ইউজ করবো আমরা, লেগস অফ দ্য টেবিল। এখানে টেবিলটা কিন্তু পজেসিভ কেসে হয়ে গেল, কিন্তু কোথাও অ্যাপোস্ট্রফি এস নেই, অফ ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা দেখতে পেলে যে অফ ব্যবহার করেও পজেসিভ হয় এবং অ্যাপোস্ট্রফি কমা এস ব্যবহার করেও পজেসিভ হয়। চলো অ্যাপোস্ট্রফি কমা এস এর ব্যাপারটা একবার দেখে নিই আমরা। তাহলে অ্যাপোস্ট্রফি কমা বা রেজড কমা আর এস, এইটা কিভাবে বসে? কোনো একটা সিঙ্গুলার নাউন যদি সিঙ্গেল সিলেবেল হয়, ভালো করে শোনো, সিঙ্গেল সিলেবেলের কোনো সিঙ্গুলার নাউন, সেই নাউনের শেষে যদি এস না থাকে, তাহলে অ্যাপোস্ট্রফি কমা এস যোগ করে তার পজেসিভ হবে, যেমন রাম। তাহলে প্রথম আমি কন্ডিশন বললাম এটাকে একটা সিঙ্গুলার নাউন হতে হবে, ওকে, রাম একটা সিঙ্গুলার নাউন। সেকেন্ড আমি বলেছি একটাই মাত্র সিলেবেল থাকতে হবে, রাম একটাই সিলেবেল আছে, বেশ, এটাও মিলল। শেষে এস থাকবে না, রাম ওয়ার্ডটা শেষে এস নেই, এম আছে, এটাও মিলে গেল। তাহলে তিনটে কন্ডিশনই যখন মিলে যাবে, এর যদি আমি পজেসিভ বানাই, অর্থাৎ রামের যদি আমি বলি, তাহলে আমাকে রেজড কমার সাথে এস লাগাতে হবে। বেশ, এটা তো বুঝলাম। এবার ধরো আমি বললাম কারুর নাম হচ্ছে সিস, CIS, এটা কারুর নাম, আর এটা কার নাম এটা তোমরা আমাকে বলবে। এটা তোমাদের কাজ দেওয়া রইল যে এই সিস, এই নামটা তোমরা কোথায় পেয়েছো। তোমাদের SLST সিলেবাসই রয়েছে এটা তোমরা আশা করছি ধরে ফেলেছো যারা টেক্সটগুলো পড়ছো। এটা কার নাম? বেশ, যাই হোক, এটা একটা নাম, ধরো সিস একজনের নাম। তাহলে আমি বলছি সিসের। এইবার এখানে খেয়াল করো, এটা একটা সিঙ্গুলার নাউন, ওকে, প্রথম কন্ডিশন আমাদের মিলল। সেকেন্ড আমি বলেছিলাম একটাই সিলেবেল থাকবে, একটাই সিলেবেল আছে। শেষে আমি বলেছি এস থাকবে না, কিন্তু এর শেষে এস আছে, বেশ।
শেষে এস আছে কিন্তু শুরুতে দেখো কি আছে, শুরুতে এখানে শুরুতে তো এস নেই, শুরুতে এস নেই। তাহলে এইখানে তোমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে, যে যদি সিঙ্গেল সিলেবেল হয় কোনো একটা ওয়ার্ড, সিঙ্গেল সিলেবেল, এবং তোমার যদি দেখো এটা সিলেবেল তো একটা এবং এটা সিঙ্গুলার নাউন, তাহলে তোমাকে চেক করতে হবে যে ওয়ার্ডটার শেষে লেটার আর শুরুর লেটার এই দুটো লেটারই কি এস নাকি এস নয়। যদি দুটো লেটারই এস হয়ে যায় তখন নিয়মটা বদলে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমাটা বসাবো, এসটা বসাবো না। আশা করছি বোঝাতে পেরেছি। আবার আমি বলে দিচ্ছি, যদি কোনো একটা সিঙ্গুলার নাউন হয় এবং একটাই সিলেবেল থাকে এবং শুরুতেও এস আছে শেষেও এস আছে, এইরকম যদি কোনো শব্দ হয়, তার পজেসিভ কেস যদি তোমাকে করতে দেয়, তাহলে কিন্তু তুমি শুধুমাত্র কমাটা বসাবে, এসটা বসাবে না পজিটিভ কেসে। কিন্তু এটা তো সেরকম নয়, এটার দেখো শেষে এস আছে কিন্তু শুরুতে তো নেই, তাহলে নিয়মটা মেলেনি। তাহলে আমরা অ্যাপোস্ট্রফি কমা এসই বসাবো এখানে। তাহলে রামস এটাই বানানো হবে, সিসেস এটাই বানানো হবে। এইবার ধরো আমি কারুর নাম বলছি SIS, এটা কারোর নাম, যদিও কারোর নাম নেই এরকম, তাই বোঝানোর জন্য তোমাদের আমি বলছি। ধরো এটা কারোর নাম শীষ, SIS। এবার দেখো এটা একটা সিঙ্গুলার নাউন, একটাই মাত্র সিলেবেল আছে, শেষেও এস আছে শুরুতেও এস আছে। তাহলে এই তিনটে কন্ডিশনই যখন মিলল আমাদের, তাহলে এর যদি আমরা পজেসিভ বানাতে যাই তাহলে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমাটা ব্যবহার করব, কোনো এস ব্যবহার করব না। আশা করছি ক্লিয়ার বিষয়টা। এবার আমাকে বলো তাহলে কিটসের ক্ষেত্রে আমরা কি করব। কবি কিটস, তার বানান হচ্ছে নামের KEATS। এটা একটা সিঙ্গুলার নাউন, এটাতে একটাই মাত্র সিলেবেল আছে, কিন্তু 3 নম্বর কন্ডিশনটা তো মিলছে না আমাদের, শেষে এস আছে বটে কিন্তু শুরুতে তো এস নেই। তাহলে নিয়ম যেহেতু তিনটেই মিলল না, তাহলে সাধারণ নিয়মই করব, অর্থাৎ অ্যাপোস্ট্রফি কমা এসই দেবো, এইটাই হবে কিটসের নামের বানানে। আশা করছি ক্লিয়ার। এবার চলো যদি দুটো সিলেবেল থাকে তখন কি করব। তাহলে দুটো সিলেবেল যদি থাকে এই নিয়মটাই অ্যাপ্লাই হবে শুধুমাত্র শেষের সিলেবেলের জন্য। অর্থাৎ এখানে আমি বলেছি শুরুতেও এস থাকবে আবার শেষেও এস থাকবে, এই ক্ষেত্রে শুধুমাত্র কমাটা বসবে একটা সিলেবেলের ক্ষেত্রে। আর যদি দুটো সিলেবেল থাকে তখন শেষের সিলেবেলটাকে চেক করব। চলো আমরা দেখছি জিসাস। জিসাস শব্দটাকে দেখো কটা সিলেবেল আছে, দুটো সিলেবেল আছে, জিসাস। তাহলে জি একটা, সাস এ একটা। এবার তোমাদের আমি বলেছি সবসময় শেষের সিলেবেলটাকে নিয়ে কাজ করবে, শেষের সিলেবেলটা। তাহলে লাস্টের সিলেবেল হচ্ছে সাস। এই সিলেবেলটার দেখো শুরুতেও এস আছে শেষেও এস আছে, তাহলে আমাদের কন্ডিশন মিলে গেছে। যেহেতু কন্ডিশন মিলে গেছে তাহলে এর যদি আমরা পজেসিভ বানাই মানে জিসাসের, তখন আমরা অ্যাপোস্ট্রফি কমাটাই শুধু দেব, কোনো এস লাগাবো না। আশা করছি একদম জলের মতো ক্লিয়ার তোমাদের। যদি ধরো আমি বললাম ভিনাস, এবার বলবো ভিনাসের এর পজেসিভ, তাহলে এখানেও দেখো দুটো সিলেবেল আছে, তাহলে ভি নাস দুটো সিলেবেল, সব সময় শেষের সিলেবেলটাকে নিয়ে কাজ করবে, নাস। এবার দেখো এর শেষে তো এস আছে কিন্তু শুরুতে এস নেই, তাহলে এর কন্ডিশন মিলল না, তাহলে এখানে আমরা সাধারণ নিয়ম অ্যাপ্লাই করব, অর্থাৎ কমাও বসবে এসও বসবে, ভিনাসেস এটা হয়ে যাবে। আশা করছি আমি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি যে এই অ্যাপোস্ট্রফি এসের কেসটা কি। এবার ভালো করে শোনো, এই যে রুলটা আমি তোমাদের বললাম অ্যাপোস্ট্রফি এসের ক্ষেত্রে, এই রুলটা তোমরা নেসফিল্ডের বইয়ে পাবে। নেসফিল্ডের যে গ্রামার বই পুরনো, সেখানে এই রুলটা তোমরা ক্লিয়ারলি পেয়ে যাবে। কিন্তু মডার্ন কিছু গ্রামার বইয়ে এই রুলটাকে আর ফলো করে না। সেখানে কিন্তু বলে যে যদি এস থাকে বানানের শেষে, সিঙ্গুলার শেষে যদি এস থাকে তাহলে আর এসটা দেওয়ার দরকার নেই। এটা মডার্ন গ্রামার বইয়ে বলে দেয়, কিন্তু নেসফিল্ডে এটা আছে। তাহলে নেসফিল্ডে যখন আছে আমার মতে এটা মানা উচিত আমাদের। তোমরা জাস্ট একবার নোট করে নাও, এই বিষয়টাও কিন্তু অ্যাস্টেরিক্স দিয়ে লিখে নেবে একটু, যেটা আমি বললাম। চলো এইটা আমাদের কনসেপ্ট ছিল না, আমাদের কনসেপ্ট হচ্ছে ডাবল পজেসিভের কনসেপ্ট। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে তোমরা দেখলে যে অ্যাপোস্ট্রফি কমা এস যোগ করেও পজেসিভ হয় আবার অফ যোগ করেও হয়। যদি একই সেন্টেন্সে দুটোই চলে আসে, অ্যাপোস্ট্রফি কমা এসও আছে আবার অফও আছে, এবার কি করব দাদা? এইটাকে বলে ডাবল পজেসিভ। যেমন ধরো আমি বললাম এ বুক অফ রাম, এর মানে কি রামের একটা বই, এ বুক অফ রাম। কিন্তু যদি আমি বলি এ বুক অফ রামস,
এবার কি হবে মিনিংটা? তাহলে এখানে একবার পজেসিভ অফ, আবার পজেসিভ অ্যাপোস্ট্রফি এস, এইটাকে বলে ডাবল পজেসিভ। আর এই ডাবল পজেসিভ যখন হয় এর মিনিংটা কি দাঁড়ায়, এটা লিখে নাও, এর মিনিং হয় আউট অফ মেনি। এইটা হচ্ছে এর মানে, অর্থাৎ অনেকগুলোর মধ্যে একটা, এইটা হবে এর মানে। তার মানে এ বুক অফ রামস যদি আমরা লিখি, এর মানে হবে রামের কাছে অনেকগুলো বই আছে, তার মধ্যে থেকে একটা বই, এইটা হবে এর অর্থ। আশা করছি আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যে ডাবল পজেসিভের কনসেপ্টটা কি। ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের কনসেপ্ট নাম্বার 9। এবার আমরা আজকে লাস্ট কনসেপ্ট দেখব, কনসেপ্ট নাম্বার 10। চলো নোট করো, কনসেপ্ট নাম্বার 10 হতে চলেছে আমাদের। আর এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট এবং খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এই কনসেপ্টটার নাম হচ্ছে ইলিপসিস। ইলিপসিস কি? এই ইলিপসিস, ডিয়ার ফ্রেন্ডস, ইলিপসিস হলো একটা কোহেসিভ ডিভাইস। এর সম্পর্কে আমি ডিটেলস তোমাদের বলতে চাইছি না যে এই কোহেসিভ ডিভাইস জিনিসটা কি, এটা পেডাগজির ব্যাপার একটা। তো সেটা আমি এখানে তোমাদের তো পেডাগজি পড়াচ্ছি না, তাই আমি বলছি না সেটা। তো ইলিপসিসের যদি এক কথায় অর্থ জানতে চাও, এটা হলো অমিশন, অর্থাৎ উজ্জ্ব থাকা কিছু, এটাই হচ্ছে এর অর্থ। ধরো আমি তোমাকে সেন্টেন্স বললাম, ইয়েস্টারডে ইট ডিড নট রেইন বাট টুডে ইট মাইট, দিয়ে স্টপ দিয়ে দিলাম। এবার আমাকে বলো এই সেন্টেন্সটা কারেক্ট নাকি কারেক্ট না? অবশ্যই এই সেন্টেন্সটা কারেক্ট, নো এরার, কোনো প্রবলেম নেই। গতকাল বৃষ্টি হয়নি কিন্তু আজ বৃষ্টি হতে পারে। এবার ভালো করে ভেবে দেখো, বাংলাতেও আমরা যখন বলি আমরা কেমনভাবে বলি, গতকাল বৃষ্টি হয়নি কিন্তু আজ হতে পারে। তুমি বুঝতে পারলে তো আমি কি বললাম? গতকাল বৃষ্টি হয়নি কিন্তু আজ হতে পারে। আমি হতে পারে বলে ছেড়ে দিয়েছি, কি হতে পারে? বৃষ্টি হতে পারে। আমার বলা উচিত ছিল গতকাল বৃষ্টি হয়নি কিন্তু আজ বৃষ্টি হতে পারে, কিন্তু এই বৃষ্টি শব্দটা ইউজ করছি না আমি, কারণ সেম নাউন হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছিলাম সেম নাউনের ক্ষেত্রে সুপারফ্লুয়াস হয়ে যায় যদি আবার আমরা ইউজ করি, এটাকে রিপিট করি, সেই জন্য এটাকে বাদ দিই, আমরা এটাকে অমিশন করি। অর্থাৎ খেয়াল করো এই সেন্টেন্সটাতে ইট মাইটের পরে একটা ভার্ব আছে রেন, এই ভার্বটা উজ্জ্ব আছে, এটা অমিট করা আছে, একেই বলা হচ্ছে ইলিপসিস। তাহলে ইলিপসিস অর্থ হচ্ছে যেখানে কোনো একটা ওয়ার্ডকে একটা সেন্টেন্সে আমরা উজ্জ্ব রাখতে পারি, অমিট রাখতে পারি, কিন্তু অমিট রাখা সত্ত্বেও সেন্টেন্সের অর্থের মধ্যে কোনো পরিবর্তন ঘটে না, তাকেই বলা হয় ইলিপসিস। এইবার এই বিষয়টা তোমরা বুঝে গেছো, কনসেপ্ট আমাদের ইলিপসিস নয়, ইলিপটিক্যালের ওপরে অনেক কিছু করব আমরা। শুধু আগে ইলিপসিস জিনিসটা বলো, বুঝতে পেরেছো না পারোনি? আশা করছি সবাই বুঝতে পেরেছো ইলিপসিস কি। এইবারে প্রশ্ন কি আসবে এখান থেকে, কি কনসেপ্ট এর ওপরে তৈরি হবে দেখো। খুব ইন্টারেস্টিং বিষয় এটা ইলিপসিস। প্রথম হচ্ছে আমরা দেখব ইলিপটিক্যাল পজেসিভ, অর্থাৎ ইলিপসিসের আমি অ্যাডজেক্টিভ বানাচ্ছি। তো দুটো বিষয় এখান থেকে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে ইলিপটিক্যাল পজেসিভ। দাদা এই রুলটাই কেন বললে এরপরে? কারণ অলরেডি আমি আগের রুলটাতে, আগের কনসেপ্টটাই পজেসিভ নিয়ে কাজ করেছি, সেই জন্য এখানে আবার পজেসিভ নিয়ে এসেছি। ওই জন্য বললাম না কনসেপ্টগুলো কিন্তু কানেক্টেড একে অপরের সাথে। তাহলে ইলিপটিক্যাল পজেসিভ থেকে প্রশ্ন আসতে পারে, আর ইলিপটিক্যাল অ্যাডভার্বিয়াল ক্লজ থেকে কোয়েশ্চেন আসতে পারে। ইলিপটিক্যাল অ্যাডভার্বিয়াল ক্লজ, ডিয়ার ফ্রেন্ডস দেখো এখান থেকে ক্লজও তোমাদের কিছুটা হয়ে যাবে। তাহলে দেখো ইলিপটিক্যাল পজেসিভ কি জিনিস। আমি বললাম যে আমি তার দোকানে গিয়েছিলাম, বা আমি রামের দোকানে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু রামস শপ। বেশ, আমি রামের বাড়িতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু রামস হাউস। আমি সেন্ট পলের ক্যাথেড্রালে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু সেন্ট পলস ক্যাথেড্রাল। এইবার খেয়াল করো এই সেন্টেন্সগুলোকে, এই সেন্টেন্সগুলো একদম কারেক্ট, কোনো প্রবলেম নেই। এবং এখানে দেখো পজেসিভ ইউজ করা হয়েছে, রামস, সেন্ট পলস, পজেসিভ কেস ব্যবহার করা হয়েছে।
এই সেন্টেন্সগুলোতে অনেক সময় তোমরা শেষের নাউনগুলোকে দেখতে পাবে না, এখানেই স্টপ থাকবে। আই ওয়েন্ট টু রামস, আই ওয়েন্ট টু রামস, আই ওয়েন্ট টু সেন্ট পলস। এবারে এই সেন্টেন্সগুলোতে কি কোনো এরার আছে? না, এগুলো কারেক্ট সেন্টেন্স, নো এরার, এখানে কোনো এরার নেই। এই টাইপের সেন্টেন্সগুলোকে কি বলে? এদের বলে ইলিপ্টিক্যাল পজেসিভ। কারণ এই যে পজেসিভটা এটা পূর্ণ নয়, এখানে কিছু উহ্য আছে, কিছু অমিট করা আছে, সেই জন্য এর নাম ইলিপ্টিক্যাল। কারণ ইলিপসিস মানেই বলেছি উহ্য করা। এবারে কি উহ্য আছে? নাউন। তাহলে দাদা যে কোনো নাউনকে এরকম করা যায় না, যে কোনো নাউনকে নয়, ল্যাঙ্গুয়েজে যেগুলো ব্যবহার হয় বেশি, আর তার মধ্যে এই তিনটে তোমরা নোট করবে সব থেকে বেশি তোমাদের পরীক্ষাতে এলে এর মধ্যেই আসবে। একটা হচ্ছে শপ, একটা হচ্ছে হাউস, আর একটা হচ্ছে ক্যাথেড্রাল। ক্যাথেড্রাল, এই তিনটে নোট করে নাও। এই নাউনগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, পজেসিভের পর যদি এই নাউনগুলো আসে এদের উহ্য করে দেওয়া হয়, অমিট করে দেওয়া হয়। এবার তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো, আচ্ছা এখানে তুমি রামস লিখে ছেড়ে দিচ্ছ যদি, তাহলে আমি বুঝবো কি করে এটা রামের বাড়ি নাকি এটা তুমি রামের শপের কথা বলছো, দোকানের কথা বলছো? হ্যাঁ, বুঝতে পারছো না, কিন্তু এগুলো যেহেতু কথা বলার সময় ইউজ করা হয়, মানে কনভারসেশনের সময়, সেখানে কনটেক্সট দেখে আমাদের বুঝতে হয় যে এর কনটেক্সটটা কী, কোন কনটেক্সটে এটা বলা হলো, সেই অনুযায়ী বোঝা যায় যে এটা শপের কথা হচ্ছে নাকি এটা হাউসের কথা হচ্ছে। না হলে বোঝার উপায় নেই, শুধু সেন্টেন্সটা দিলে যে কোনো একটা হতে পারে। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এইটা হলো ইলিপ্টিক্যাল পজেসিভ। এবার আমরা আসি ইলিপ্টিক্যাল অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানেও দেখতে পাচ্ছ তোমরা ইলিপ্টিক্যাল অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজে কিছু উহ্য থাকবে, আর এইটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে তোমাদের এক্সামে। চলো আমি একটা সেন্টেন্স লিখি। রাম ইজ টলার দেন মি। রাম ইজ টলার দেন আই। ডিয়ার ফ্রেন্ডস, আগে আমাকে বলো এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স। আমি এটাকে অনেক স্টুডেন্টের কিন্তু এখানে কনফিউশন থাকে, তারা ধরতে পারে না যে কিছু কিছু জায়গায় দেখি লেখা থাকে রাম ইজ টলার দেন মি, আবার কোথাও দেখেছি রাম ইজ টলার দেন আই। গ্রামার বইয়েতেই দুটো দেখা যায়। তাহলে কেন, এর মধ্যে ভুল কোনটা সঠিক কোনটা? টলার দেন মি লিখবো নাকি টলার দেন আই লিখবো? দুটোই লেখা যায়, ভুল কোনোটাই নয়, দুটোই লেখা যায়। প্র্যাকটিক্যালি আমরা যখন গ্রামারে ইউজ করি তখন দেন আই লেখাটাই বেশি গ্রামাটিক্যালি তোমরা দেখতে পাবে, এইটাই বেশি তোমরা দেখতে পাবে দেন আই। দেন আইটাকে তোমরা বেশি দেখতে পাবে গ্রামারের ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু দেন মি এটাও সঠিক। এবার তফাৎ কি দেখো, এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে পার্টস অফ স্পিচে এই যে দেনটা ইউজ করা হচ্ছে, এই যে দেনটা, এই দুটো দেনের পার্টস অফ স্পিচ বলো আমাকে তোমরা। এই সেন্টেন্সে দেন এটা কোন পার্টস অফ স্পিচ, আর এই সেন্টেন্সে দেনটা কোন পার্টস অফ স্পিচ? ডিয়ার ফ্রেন্ডস, ভালো করে খেয়াল করো, এই দেনটা প্রোনাউন, প্রিপোজিশন। এই দেনটা প্রিপোজিশন আর এই দেনটা কনজাংশন। এবার তোমরা বলবে এটা কি রকম হলো দাদা, কি করে বুঝবো কোনটা কি? দেখো খুব ইজি বোঝা। প্রথম হচ্ছে, যদি আমরা তাকাই ড্যানের ডান দিকে কি রয়েছে, মি। মি হচ্ছে একটা প্রোনাউন। তোমরা বলবে এখানেও তো আই আছে, আইটাও তো প্রোনাউন দাদা। হ্যাঁ অবশ্যই বুঝলাম, কিন্তু ভালো করে খেয়াল করো, দুটোর ফর্ম দেখো, দুটোর কেস দেখো। এই যে মিটা আছে এটা অবজেক্টিভ কেসে আছে, অবজেক্টিভ ফর্ম এটা। আর আই হচ্ছে সাবজেক্টিভ, এটা সাবজেক্টিভ ফর্মে আছে। অবজেক্টিভ ফর্মে যেহেতু আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে প্রিপোজিশনের পরে যেটা আসে সেই ওয়ার্ডটা হয় প্রিপোজিশনের অবজেক্ট। অর্থাৎ প্রিপোজিশনের পরে যে প্রোনাউন হয় সেই প্রোনাউনটা প্রিপোজিশনের যেহেতু অবজেক্ট হয়, সেই জন্য সেটা অবজেক্টিভ ফর্মে থাকবে। ইন আই কখনো বলতে পারি না, ইন মি সর্বদাই বলতে হবে। ইন হি কোনোদিন শুনেছো না, ইন হিম। তার কারণ প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম আসে প্রোনাউনের, এর অবজেক্ট এটা। যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে মিটা, তার মানে এই দেনটা প্রিপোজিশন। ভালো করে নোট করো, সাধারণভাবে দেন এই ওয়ার্ডটা কনজাংশন। সাধারণভাবে যদি কোনো সেন্টেন্সে দেন প্রিপোজিশনের কাজ করে,
সেই দেনকে বলা হয় স্পেশাল প্রিপোজিশন। দুটো প্রিপোজিশন আছে, একটা হচ্ছে বাট আর একটা হচ্ছে দেন। এই দুটো প্রিপোজিশন, এই দুটো ওয়ার্ড সাধারণভাবে কনজাংশন, কিন্তু যদি কোনো সেন্টেন্সে এরা প্রিপোজিশনের কাজ করে তখন আমরা এদের বলি স্পেশাল প্রিপোজিশন। যদি পরীক্ষাতে আসে, এটা প্রিপোজিশনের একটা টাইপ, তোমাদের পরে বলবো কোনো একটা কনসেপ্ট আমি। প্রিপোজিশনের টাইপগুলো খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা টাইপের নাম হচ্ছে স্পেশাল প্রিপোজিশন। সেখানে এই দুটো প্রিপোজিশনই আছে মাত্র, একটা বাট আর একটা দেন। এরা কখন স্পেশাল প্রিপোজিশন বুঝতেই পেরেছো তাহলে। ডিয়ার ফ্রেন্ডস, এবার এখানে ফিরে আসি আমরা। ঠিক আছে দাদা, এটা বুঝে নিয়েছি যে এটা প্রিপোজিশনে কাজ করছে আর এরপরে মি অবজেক্টিভ ফর্মে আছে। তাহলে এর ক্ষেত্রে কেন এটা কনজাংশন বলছো? চলো, আমি তোমাদের বলেছি যে যখনই দেখবে কনজাংশন আসছে এখানে, তাহলে কি হয়, কনজাংশন কি করে জয়েন করে, দুটো ওয়ার্ডকে জয়েন করতে পারে, দুটো ফ্রেজকে জয়েন করতে পারে, দুটো ক্লজকে জয়েন করতে পারে, তাই না? এবার এই সেন্টেন্সটা আগে ফার্স্ট তোমরা আমাকে একটু বলো দেখি যে এইটা কি সেন্টেন্স। এটা কি একটা সিম্পল সেন্টেন্স, এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স, নাকি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স? এটা আগে ট্রাই করো তোমরা বলো। দেন যেহেতু কনজাংশন বলেছি, আর কনজাংশন মানেই তোমরা কম্পাউন্ড করে দিও না, ভেবে বলো এটা কি হবে। এই সেন্টেন্সটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার খুব অবাক হবে তোমরা যে কেসটা কি, কমপ্লেক্স সেন্টেন্স কী করে হলো? কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্সেও থাকে, আবার কম্পাউন্ড সেন্টেন্সও থাকে। যদি কম্পাউন্ড সেন্টেন্স হয় সেটাকে বলি কোঅর্ডিনেট কনজাংশন, আর যদি এটা হয় কমপ্লেক্স সেন্টেন্স এটাকে বলে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন। ডিয়ার ফ্রেন্ডস, এবার দেখো এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, আমি বলেই দিচ্ছি তোমাদের এটা সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন যখন আছে তার মানে এর সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে একটা, আর সেই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তুমি বলবে কি পাগলের মতন বকছেন, দেন আই, এটা ক্লজ, এটা ক্লজ কী করে হতে পারে? কারণ এখানে তো শুধুমাত্র আমরা আইকে দেখতে পাচ্ছি, এটা যদি সাবজেক্ট হয় ভার্ব কোথায়? আর সাবজেক্ট ভার্ব যদি কম্বিনেশন না থাকে তাহলে ক্লজ আমরা বলবো কী করে সেটাকে? ক্লজ হতে গেলে 100% সাবজেক্টের ভার্ব থাকতেই হবে, নাহলে তো ক্লজ হবে না। এইবার এই সেন্টেন্সটাকে ভাঙো তোমরা। এই সেন্টেন্সটাতে কি বলতে চাইছে? রাম লম্বা, রাম ইজ টল। আবার আমিও লম্বা, অর্থাৎ আই এম টল, দুজনাই লম্বা, রামও লম্বা আমিও লম্বা। এবার এদের মধ্যে তুলনা হচ্ছে, কম্প্যারিজন সবসময় সমানে সমানে হয়, সেম র্যাঙ্কের বস্তুর মধ্যে হবে, অর্থাৎ আমার চুলের সাথে তোমার পায়ের তুলনা হবে না, আমার চুলের সাথে তোমার চুলের তুলনা হবে, আমার হাতের সাথে তোমার হাতের তুলনা হবে। তাহলে এখানে কিসের তুলনা হচ্ছে? টলনেস, উচ্চতার তুলনা হচ্ছে রামের সাথে আমার, বিষয় একটা উচ্চতা, তার তুলনা হচ্ছে। তাহলে রামও লম্বা আমিও লম্বা। এইবার বলেছি রাম একটু বেশি লম্বা, তাহলে এটার কম্প্যারেটিভ ডিগ্রি করেছি টলার, আর এখানে যেহেতু কম্প্যারেটিভ ডিগ্রি সেই জন্য আমরা দেন ইউজ করেছি। তার মানে অ্যাকচুয়াল পুরো সেন্টেন্সটা হলো এটা, রাম ইজ টলার দেন আই এম টল, এইটা হচ্ছে সেন্টেন্সটা। এইবার এইখানে দেখো খেয়াল করো, আমি তোমাদের আগেই বলেছি যে সেম অ্যাডজেক্টিভ বা সেম নাউন এগুলো কিন্তু রিপিট হয় না। যেহেতু রিপিট হয় না সেই জন্য এই টলটাকে কি করে দিয়েছে? উজ্জ্ব করে দিয়েছে, অমিট করে দিয়েছে। আসছে ইলিপসিসের কনসেপ্ট, তাহলে ইলিপসিস হচ্ছে উজ্জ্ব করে দিয়েছে এটাকে। এবার খেয়াল করো, এখানেও দেখো বি ভার্ব আছে, এখানেও দেখো বি ভার্ব আছে, সেম বি ভার্ব যেহেতু হয়ে গেছে দুদিকে, বি ভার্ব দুদিকে হয়ে গেছে, সেই জন্য এটাকে উজ্জ্ব করে দেওয়া হয়েছে। তাহলে এইখানে দাঁড়িয়ে গেছে রাম ইজ টলার দেন আই। এইখানে এই যে অ্যাডভার্বিয়াল ক্লজটা দেন আই এম টল, এইটা হলো একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তো বটেই, আর সাবঅর্ডিনেট ক্লজ তিন ধরনের হয় তোমরা জানো, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজকে আবার রিলেটিভ ক্লজ বলে। তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন দাদা অ্যাডভার্বিয়াল ক্লজ? কারণ এটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, অ্যাডভার্ব টাইম বোঝায়, প্লেস বোঝায়, ম্যানার বোঝায়, এখানে কি বোঝাচ্ছে? কন্ট্রাস্ট বোঝাচ্ছে, কম্প্যারিজন বোঝাচ্ছে। তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, শুরু হয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন দেন দিয়ে। এইবার এই যে ক্লজটা, এই অ্যাডভার্বিয়াল ক্লজটাতে কি আছে? এম আর টল, এটা উচ্চ আছে, সেই জন্য এটাকে বলে ইলিপ্টিক্যাল অ্যাডভার্বিয়াল ক্লজ, যেহেতু উজ্জ আছে। ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি একদম তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখান থেকে প্রশ্ন দিতেই পারে। এইটার নাম হলো ইলিপ্টিক্যাল অ্যাডভার্বিয়াল ক্লজ। তোমাদের বলে দেবে, যেমন ধরো, দো he was ill, he attended
দ্য মিটিং, অসুস্থ হওয়া সত্ত্বেও সে মিটিংটা অ্যাটেন্ড করেছিল। ডিয়ার ফ্রেন্ডস, এখানেও দেখো একটা অ্যাডভার্বিয়াল ক্লজ আছে, দো হি ওয়াজ ইল এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন দো দিয়ে, এখানে দো সাবঅর্ডিনেট কনজাংশন এটা দিয়ে স্টার্ট হচ্ছে। এই সেন্টেন্সটা আমি দো হি ওয়াজ ইল না লিখে দো ইল কমা হি অ্যাটেন্ডেড দ্য মিটিং এটাও লিখতে পারি, কিন্তু এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সই থাকবে, শুধুমাত্র এই যে ক্লজটা দো ইল, এখানে সাবজেক্ট এবং ভার্ব এই দুটোই ইলিপ্টিক্যাল অবস্থাতে আছে, অর্থাৎ দুটোই উজ্জ আছে এখানে, সেই জন্য এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমরা বলবো ইলিপ্টিক্যাল অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করছি আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে ইলিপ্টিক্যাল পজিটিভ কী জিনিস আর ইলিপ্টিক্যাল অ্যাডভার্বিয়াল ক্লজ কী জিনিস। ফ্রেন্ডস, আজকে এতটাই থাকছে, যতটা আমি তোমাদের কনসেপ্ট দিলাম এগুলোকে আগে তোমরা ডাইজেস্ট করো, ভালো করে প্র্যাকটিস করো। আমাদের 10টা কনসেপ্ট হয়ে গেল দুটো ভিডিওতে, নেক্সট গ্রামারের ভিডিও আরও 5টা আমরা নিয়ে আসবো। তো এইভাবে আমাদের চলবে গ্রামারের ভিডিওগুলো, তারপর সাথে সাথে টেক্সটের ভিডিও তো আসতে থাকবে। তো অবশ্যই শেয়ার করবে যদি ভালো লাগে, আর তোমরা যদি বুঝতে পারো, এগুলোকে অ্যাপ্লাই করতে পারো, তবেই পরিশ্রম আমার সফল। তো টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে আমরা মক নিই, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আর টেলিগ্রামের গ্রুপ বানানো হয়েছে, সেখানে প্রত্যেক দিন একটা করে টপিক দেওয়া হচ্ছে, তার উপরে সারাদিন ডিসকাশান চলছে, 24 ঘন্টা সেটা খোলা থাকে, রাত্রে 1 ঘন্টা শুধু তোমাদের মেসেজ করার জন্য দেওয়া হয়। ডিয়ার ফ্রেন্ডস, আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।